আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এ যেন এক অদ্ভুত সমীকরণ। বাইরে সব শান্ত, ভেতরে জমছে অদৃশ্য ঝড়। তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। মাননীয় বিরোধী দলীয় নেতা বাংলাদেশের বর্তমান রাজনীতিকে এখন ঠিক এইভাবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ সামনের দৃশ্য যতটা স্বাভাবিক, পর্দার আড়ালের হিসাব নিকাশ ততটাই জটিল। সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশ যেন একটি মসৃণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। সরকার গঠন, শপথ, মন্ত্রণালয় বণ্টন সবকিছুই হয়েছে নিরবচ্ছিন্নভাবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই অস্বাভাবিক মসৃণতাই কি আসল অস্বাভাবিকতা? রাজনীতির ইতিহাস বলছে, যখন সবকিছু খুব সহজে ঘটে তখন অনেক কিছু আগেই ঠিক করা থাকে। নির্বাচনের আগে অনুষ্ঠিত গণভোটে জনগণ স্পষ্টভাবে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দেয়। তারা চেয়েছিল ক্ষমতার ভারসাম্য, কাঠামোগত পরিবর্তন এবং একক নিয়ন্ত্রণের অবসান। কিন্তু সেই জনমত পাওয়ার পর ক্ষমতায় এসে প্রথম বড় সিদ্ধান্ত সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি শক্ত বার্তা। সিস্টেম পরিবর্তন এখন অগ্রাধিকার না। নো প্রবলেম জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। এই সিদ্ধান্তের পরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি হয়। বিশেষ করে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই এমন বক্তব্য সামনে আসার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই ধরনের বক্তব্য কখনো হঠাৎ আসে না। এর পেছনে থাকে দীর্ঘদিনের অসন্তোষ, অবহেলা এবং ভাঙা প্রতিশ্রুতির চাপ। যখন সেই চাপ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখনই আন্দোলনের ভাষা তৈরি হয়। এর মধ্যেই নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বড় ধরনের সহিংসতা না থাকলেও বিভিন্ন আসনে ভোট গণনা নিয়ে অভিযোগ এসেছে। কোথাও এজেন্টদের বের করে দেওয়ার কথা বলা হচ্ছে, কোথাও ফলাফল শেষ মুহূর্তে বদলে যাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় প্রশাসনের নীরবতা। যদি নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হয় তাহলে এত অভিযোগ কেন? আর যদি অভিযোগ সত্যি হয় তাহলে তদন্ত কোথায়? এই নীরবতাকে অনেকেই বলছেন ক্যালকুলেটেড সায়েন্স, অর্থাৎ হিসাব করে রাখা নীরবতা। রাজনীতির ইতিহাস বলছে, যখন প্রাতিষ্ঠানিক পথগুলো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তখন আন্দোলনের পথই সামনে চলে আসে। আর ঠিক সেই ইঙ্গিতই এখন দেখা যাচ্ছে। 3টা গণভোট বাংলাদেশে হয়েছে, কোনো গণভোট এইভাবে শেষ হয়ে যায়। 11 দলীয় জোটের সম্ভাব্য বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক মহলের ধারণা, খুব শীঘ্রই বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি আসতে পারে। সংসদের ভেতরে সিদ্ধান্ত এবং বাইরে জমতে থাকা অসন্তোষ, এই দুইয়ের মধ্যে যে ফাঁক তৈরি হয়েছে সেটি এখন সবচেয়ে বড় ঝুঁকি। কারণ ইতিহাস বলে, এই ফাঁক যত বাড়ে সংঘাত তত অনিবার্য হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, গণভোটের ফলাফল উপেক্ষা করা হলো কেন? বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব কম। ফলে এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না, বরং জনগণের ইচ্ছার সঙ্গে সরাসরি সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে। এতে করে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে সাধারণ মানুষের আলোচনায় এবং সামাজিক মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, এটি হয়তো একটি ম্যানেজ ট্রানজিশন, অর্থাৎ ক্ষমতা বদলেছে কিন্তু নিয়ন্ত্রণ কি একই জায়গায় রয়ে গেছে? এই প্রশ্ন এখন কেন্দ্রবিন্দুতে। কারণ যদি নিয়ন্ত্রণ একই থাকে তাহলে সরকার পরিবর্তন হলেও বাস্তব পরিবর্তন ঘটে না, আর তখন জনগণের ভোটের মূল্য নিয়েই সন্দেহ তৈরি হয়। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি স্পর্শকাতর ইস্যু, ভারত ফ্যাক্টর। রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে, কোনো নীরব বোঝাপড়া কি হয়েছে? যদিও এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ নেই, তবে আঞ্চলিক রাজনীতির বাস্তবতায় এমন প্রশ্ন অস্বাভাবিক নয়। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তনের পেছনে প্রায়ই আঞ্চলিক শক্তির প্রভাব থাকে। এই প্রেক্ষাপটে আরও একটি বিষয় নজরে এসেছে। নির্বাচনের পরপরই এবার সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগ। বিভিন্ন জায়গায় অফিস খোলা, নেতাকর্মীদের মাঠে দেখা যাওয়া, সব মিলিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এতে করে নতুন করে প্রশ্ন উঠছে, এটি কি একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, নাকি এর পেছনে কোনো অদৃশ্য সিগন্যাল কাজ করছে?
এই অবস্থা মেনে নিইনি। এমনকি রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে ভবিষ্যতে কি কোনো বড় সমঝোতার অংশ হিসেবে পুরনো নেতৃত্বকে আবার সামনে আনার পরিকল্পনা আছে। যদিও এসব প্রশ্নের সরাসরি উত্তর নেই, কিন্তু আলোচনাগুলোই এখন রাজনীতির নতুন দিক নির্দেশ করছে। বিশ্লেষকরা বলছেন, অনেক সময় প্রতিপক্ষকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেয়ে তাকে নিয়ন্ত্রণে রাখা বেশি কার্যকর কৌশল হতে পারে। ফলে ম্যানেজেবল অপোজিশন ধারণাটিও আলোচনায় এসেছে। কিন্তু এই উচ্চ পর্যায়ের কৌশলের বিপরীতে মাঠের চিত্র ভিন্ন। রাজপথে ইতিমধ্যেই চাপ তৈরি হতে শুরু করেছে। আন্দোলনের ডাক, জোটগত প্রস্তুতি সবকিছু মিলিয়ে একটি অদৃশ্য কাউন্টডাউন শুরু হয়েছে। 11 দলীয় জোটের বৈঠক এখন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি না, এটি হয়ে উঠেছে সম্ভাব্য বড় পরিবর্তনের সূচনাবিন্দু। বিশ্লেষকদের আশঙ্কা, খুব দ্রুতই দেশের বড় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। আর যদি সেটি ঘটে, তাহলে রাজনীতির নিয়ন্ত্রণ সংসদ থেকে সরে গিয়ে পুরোপুরি রাজপথে চলে যেতে পারে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় দ্বন্দ্ব, সংসদ বনাম রাজপথ। একদিকে সরকার বলছে সবকিছু নিয়ম অনুযায়ী চলছে, অন্যদিকে বিরোধীরা বলছে জনগণের কণ্ঠ দমন করা হচ্ছে। এই দ্বন্দ্ব নতুন নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এর তীব্রতা অনেক বেশি। কারণ এখানে শুধু ক্ষমতার প্রশ্ন না, এখানে প্রশ্ন জনগণের রায়ের মূল্য নিয়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যখন মানুষ মনে করে তাদের কণ্ঠ উপেক্ষিত হচ্ছে, তখন তারা বিকল্প পথ খোঁজে। আর সেই বিকল্প পথই হলো আন্দোলন। এখন প্রশ্ন, এই আন্দোলন কত দূর যাবে? এটি কি সীমাবদ্ধ থাকবে কিছু কর্মসূচিতে, নাকি এটি ধীরে ধীরে একটি বৃহত্তর জাতীয় আন্দোলনের রূপ নেবে? বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে, যখন জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয়, তখন সেটিকে থামানো কঠিন হয়ে পড়ে। এবং সেই বাস্তবতার দিকেই এখন পরিস্থিতি এগোচ্ছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল স্পষ্টভাবে জানিয়েছে, সংস্কার ছাড়া এই সংসদ তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। ফলে পুরো পরিস্থিতি এখন এক ধরনের টানাপোড়েনে আটকে আছে। একদিকে নীরব সমঝোতা ও কৌশল, অন্যদিকে বাড়তে থাকা ক্ষোভ ও প্রতিরোধ। এই দুই শক্তি যখন মুখোমুখি দাঁড়ায়, তখন ইতিহাস সাধারণত সংঘাতের দিকেই এগোয়। এখন মূল প্রশ্ন, এই সবকিছু কি আলাদা আলাদা ঘটনা, নাকি এগুলো একই বড় গল্পের অংশ? সংস্কার বয়কট, নির্বাচন নিয়ে প্রশ্ন, প্রশাসনের নীরবতা, গোপন বোঝাপড়ার গুঞ্জন, সবকিছু মিলিয়ে কি একটি বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? কারণ ঘটনাগুলো আলাদা করে দেখলে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একসাথে দেখলে ছবিটা বদলে যায়। আর সেই বদলে যাওয়া ছবিটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় হচ্ছে? মানুষের মনে। মানুষ আশা করেছিল একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে, কিন্তু এখন অনেকের কাছেই মনে হচ্ছে পুরনো খেলা নতুন নামে ফিরে এসেছে। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় সংকট। কারণ যখন মানুষের আশা ভেঙে যায়, তখন তারা নীরব থাকে না। তারা প্রশ্ন করে, প্রতিরোধ গড়ে তোলে, প্রয়োজনে রাজপথে নামে। সাম্প্রতিক অভিজ্ঞতা এখনো মানুষের মনে তাজা, আর সেই অভিজ্ঞতাই হয়তো সামনে কি ঘটতে যাচ্ছে তার সবচেয়ে বড় ইঙ্গিত।